গল্প স্বল্পে আজ পড়ছি লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি, আজ তৃতীয় পর্ব। মুখের খুবই নেকো নেকো একটা ভাব করে পরি বলল, মিথ্যুক কোথাকার। এদিকে ডাইনিং টেবিলে শেখ সাদির প্লেটে আর একটু খাবার তুলে দিতে গেলেন মিনু। শেখ সাদি চট করে প্লেট সরিয়ে নিল। নেক্সট মেয়ার, নেক্সট মেয়ার। মিনু থতমত খেলেন। কি? না মানে আর না। পেট ভরে গেছে? একদম ভরে গেছে খালা। বাংলা ভাষায় যাকে বলে কানায় কানায় পূর্ণ। কই, আমার তো মনে হলো পেট ভরে খাসনি তুই। আমার খাওয়া নিয়ে চিরকালই তো এমন হয় তোমার। ছোটবেলা থেকেই দেখেছি, আমি যতই খাই তোমার মনে হয় পেট ভরেনি। আমার পেট ভরে খাইনি আমি। খালা, মজনু ওরা খাবে না? এত রাত হলো। পরে খাবে। কেন? মিনু কথা বলবার আগেই চিনি বলল, ভাবির ঢং ঢং শেষ না হলে খায় কি করে? শেখ সাদি একটু গম্ভীর হলো। এভাবে বলিস না, বড়দের ব্যাপারে এভাবে বলতে হয় না। উঠল সে, প্লেট হাতে কিচেনের দিকে পা বাড়ালো। মিনু অবাক গলায় বললেন, কোথায় যাচ্ছিস? কিচেনে। কেন? প্লেট ধুতে হবে না? চিনি খিলখিল করে হেসে উঠল। তুমি প্লেট ধোবে? তাহলে আমার প্লেট কে ধোবে? মিনুও হাসছিলেন। আমি ধোবো পাগল, তুই রাখ। শেখ সাদি সরল গলায় বলল, তুমি ধুলে আমি ধুতে পারবো না কেন? জার্মানিতেও ধুই না। প্লেট হাতে কিচেনে চলে গেল শেখ সাদি। চিনি তখন হেসে প্রায় গড়িয়ে পড়ছে। পুরুষ মানুষ প্লেট ধুচ্ছে, হি হি হি। শেখ সাদির ঘুম ভাঙল ফজরের আজানের সঙ্গে সঙ্গে। ঘুম ভাঙার পর 1 মিনিটও বিছানায় থাকতে পারে না সে। উঠে আড়মোড় ভাঙে, তারপর মিনিট 10 ব্যায়াম, অর্থাৎ শরীর ওয়ার্ম আপ করা। আজও কাজটা করল সে। 10 মিনিটের ব্যায়ামে শরীর ঘেমে গেল। তারপর বাথরুমে ঢুকলো শেখ সাদি। মিনিট 15-র মধ্যে গোসল ইত্যাদি সেরে একদম ফ্রেশ। একটা ব্যাপারে তার কোনো ঝামেলা নেই, শেভ করতে হয় না। দাড়িটা রেখে দিয়েছে অনেক দিন, তবে দাড়িরও ঝোঁকে কম না। দিন 15-র মধ্যে একবার কাঁচি চালিয়ে সাইজ করার একটা ব্যাপার আছে। জার্মানিতে প্রতি 2 সপ্তাহে একদিন উইকেন্ডে কাজটা সে করে। দেশে আসার আগে এই তো 4-5 দিন আগে একবার করেছে। সুতরাং কমপক্ষে আরো 10 দিন দাড়ি বিষয়ে সে নিশ্চিন্ত। কিন্তু বাড়িতে তো কারো কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। সকালবেলা কি ঘুম থেকে ওঠে না কেউ? না ওঠার সম্ভাবনাই বেশি। কাল রাত থেকে খালা ছাড়া ও বাড়ির অন্যান্যদের যা ভাবগতিক দেখা গেল, বাড়িটা মোটামুটি চিড়িয়াখানায় রূপান্তরিত হয়েছে। চিড়িয়াখানার জিনিসদের কি কোনো নিয়মকানুন থাকে? থাকে। চিড়িয়াখানার জিনিসদের নিয়মকানুন কোনো কোনো ক্ষেত্রে মানুষদের চেয়ে লক্ষ গুণ ভালো। মানুষ এক অর্থে মার্জার, অর্থাৎ বিড়াল জাতীয় প্রাণীর চেয়েও খারাপ। বিড়াল জাতীয় প্রাণী যেখানে সেখানে মলত্যাগ করে না, যেখানে করে পা দিয়ে মাটি আছড়ে মাটি দিয়ে মলটা ঢেকে দেয়, অর্থাৎ প্রকৃতিকে নোংরা করতে চায় না। কিন্তু মানুষ অবলীলাক্রমে পথ পাশে মলত্যাগ করে রাখে, অনেক সময় আড়াল আবডালেও খোঁজে না। আর যৌনকর্মে মানুষের তো কোনো তুলনাই হয় না, সারাক্ষণ ওই নিয়ে ছোকছোক করছে। ওই বিষয়ে পৃথিবীর সব প্রাণীরই একটা নির্দিষ্ট সময়টময় আছে, মেটিং সিজন। শুধু মানুষেরই তা নেই, যখন তখন কর্মটি নিয়ে ব্যস্ত হয় তারা। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সমাজে বলাৎকার ব্যাপারটি নেই। এসব ভাবতে ভাবতে মিনুর রুমের দিকে এলো শেখ সাদি। খালাও কি এখনো ওঠেননি? আগে তো ফজরের আজানের সঙ্গে সঙ্গে উঠতেন। উঠে প্রথমে নামাজ পড়তেন, তারপর সবাইকে ডাকাডাকি করতেন, সংসার কর্ম শুরু করতেন। দিনে দিনে খালাও কি বদলেছেন? কিন্তু মিনুর রুমের সামনে এসে মনটা ভালো হয়ে গেল শেখ সাদির। রুমের দরজা খোলা। ওই তো মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন খালা। অবিকল সেই ছেলেবেলার মতো দৃশ্য। মিনুর রুমের খোলা দরজায় এসে দাঁড়ালো শেখ সাদি। সালাম ফিরিয়ে মিনু তখন মোনাজাত ধরেছেন। শেখ সাদি দাঁড়িয়েই রইল। মোনাজাত শেষ করে জায়নামাজ ভাঁজ করে উঠতে গিয়েই শেখ সাদিকে দেখতে পেলেন মিনু। সঙ্গে সঙ্গে অপত্য স্নেহে মুখটা মায়াবী হয়ে গেল তার। আয় বাবা, আয়, কতদিন পর এ সময় তোকে দেখছি। শেখ সাদি ভেতরে ঢুকল।
আমিও বহুদিন পর এই রকম ভোরবেলা তোমাকে দেখছি খালা। ঘুম ভাঙার পর প্রিয় মানুষের মুখ দেখলে মন ভালো হয়ে যায়, দিন ভালো কাটে। জায়নামাজটা জায়গা মতন রাখলেন মিনু। কিন্তু তুই এত সকালবেলা উঠেছিস কেন? মিনুর বিছানায় বসলো শেখ সাদি। জার্মানিতে এর চেয়েও আগে উঠি, ভোর 4টায়। ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে, বাজলেই লাফিয়ে উঠি। আজ উঠেছি আজানের শব্দে, সেই শব্দেই ঘুম ভেঙেছে। শব্দটা যে কি অসাধারণ লাগলো! আজানের শব্দের চেয়ে সুন্দর শব্দ এই পৃথিবীতে আর নেই। কিন্তু ভোর 4টায় উঠতে হয় কেন তোকে? কাজের জন্য। অত সকালে কি কাজ? শেখ সাদি হাসল। আমি যে কাজটা করি, কাজটা শুরু হয় ভোর 5টায়। এজন্য 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়। হ্যাঁ, উঠে প্রথমে একটু ব্যায়াম করি, তারপর বাথরুম সেরে নাস্তা তৈরি করি, চা কিংবা কফি তৈরি করি। কাজের জায়গাটা বাসার কাছেই, 8-10 মিনিট লাগে হেঁটে যেতে। কাজ শুরু হওয়ার 10 মিনিট আগে গিয়ে হাজির হই। কাজটা কি? মানে কেমন কাজ? শেখ সাদি আবার হাসল। সে কথা আর বলো না, বাড়ির বুয়ার কাজ, একদম বুয়ার কাজ। মিনু অবাক হলেন। মানে? ওইসব দেশে তো নানান রকম কায়দা। আমি যেখানে কাজ করি সেটা আসলে একটা রান্নাঘর, মানে রান্নার কারখানা। এক একটা রুমে এক এক রকম জিনিস রান্না হচ্ছে, কেক মিষ্টি তৈরি হচ্ছে। দুপুরের আগে আগে সেই সব খাবার বিভিন্ন জায়গায় সাপ্লাই যাচ্ছে। শুনে মন খারাপ করলেন মিনু। খুব কষ্টের কাজ না? কষ্ট আছে, পয়সাও আছে। আমি আবার রোজই 2 ঘন্টা করে ওভারটাইম করি। সপ্তাহে 2 দিন ছুটি, ছুটি কাটাই একদিন ওভারটাইম করি। কেন এত কাজ কেন করিস বাবা? কাজ না করলে চলবে কি করে? টাকা আসবে কোত্থেকে? মাসে 1000 মার্ক পাঠাই তোমাদেরকে। জার্মানিতে খরচও অনেক, খুব হিসেব করে চলি। তারপরও 700-800 মার্ক খরচ হয়ে যায়। কিছু জমাই, ভবিষ্যতের কথা ভাবতে হবে না? শেখ সাদির কথা শুনে বুকটা তোলপাড় করে উঠল মিনুর। আমাদের জন্য এত কষ্ট করতে হচ্ছে তোকে? কষ্ট বলছো কেন? তাহলে কি বলবো? আমি আমার কর্তব্য করছি, ছেলের কর্তব্য। তুই করছিস, কিন্তু পেটের ছেলে করে না। শেখ সাদি অবাক হলো। মজনু কিছু করছে না? না, খায় আর ঘুমায়। বউটা তো দেখলি, মজনুর পদেরই। আমি একটা পাগলা গারদের মধ্যে আছি বাবা। এ সময় মজনুর রুম থেকে তার হাঁক ভেসে এলো। বোয়া, চা দাও তাড়াতাড়ি। এই হাঁক শুনে উঠলেন মিনু। ওই শোন, চা চাচ্ছে, বুয়াকে ডাকছে। বুয়া যে ছুটিতে গেছে এ কথা সাহেব এবং বেগম সাহেব কারোই মনে নেই। যাই, চা করে পৌঁছে দিয়ে আসি, নয়তো তুল কালাম করবে। তুই চা খাবি তো বাবা? শেখ সাদি উঠল। খাবো, কিন্তু তোমার করতে হবে না। তাহলে কে করবে? কিচেনের কোথায় কি আছে আমাকে বলে দাও, আমি সব করছি। মিনু একেবারে আকাশ থেকে পড়লেন। কি বলছিস তুই? পাগল হয়েছিস নাকি? শেখ সাদি নির্মল মুখ করে হাসল। তোমার বাড়ির অবস্থা দেখে যে কোনো সুস্থ মানুষেরই অসুস্থ হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি হইনি। কাল রাত থেকে বাড়ির প্রতিটি মানুষকে আমার দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। আমি এখন নিজের কিছু পদ্ধতি অ্যাপ্লাই করব। দেখি বাড়ির অবস্থাটা চেঞ্জ করা যায় কিনা। তুমি আমাকে কোনো রকম বাধা দিও না, যা করতে চাই করতে দাও। শেখ সাদি কিচেনে চলে এলো। তখনই শোনা গেল চিনির গলা। খুবই আহ্লাদী ভঙ্গিতে বুয়াকে ডাকছে সে। বুয়া, চা দিলে না? চা না খেলে তো আমার ঘুমই ভাঙবে না। শেখ সাদি মনে মনে বলল, দাঁড়া, ঘুম ভাঙার ব্যবস্থা করছি, সব রকমের ঘুমই ভাঙিয়ে দেব। চটপট হাতে চা বানালো শেখ সাদি। 3 কাপ চা। প্রথম কাপে চিনি না দিয়ে টেবিল চামচের 2 চামচ লবণ গুলে দিল। বাকি 2 কাপে মেশালো 1 চামচ করে মরিচ বাটা। বারান্দা ক্রস করে মজনুর রুমে আসার পথে চিনি একটা সবুজ রঙের ওড়না পেল। বারান্দার গ্রিলে ঝুলছিল, সেটা টেনে বুয়াদের কায়দায় মাথায় একটা ঘোমটা দিল শেখ সাদি। তারপর মজনুর বেডরুমের দরজায় এসে দাঁড়ালো। টুকটুক করে দরজায় নক করলো। মজনু ভেতর থেকে বলল, খোলা আছে।
শেখ সাদি চায়ের ট্রে হাতে ভেতরে ঢুকলো। গুটেন মর্গেন মানে গুড মর্নিং মানে সুপ্রভাত। অচেনা ভাষা শুনে চট করে চোখ খুলল মজনু। তারপর ওড়নায় মুখ ঢাকা শেখ সাদিকে চায়ের ট্রে হাতে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে বিছানায় উঠে বসলো এবং তোতলাতে লাগলো। ভাই তুই? তারপর পরীকে ধাক্কাতে লাগলো। এই ওঠো, দেখো কি কাণ্ড। সঙ্গে সঙ্গে মজনুকে একটা চোখ টিপ দিল শেখ সাদি। পরী ততক্ষণে বিছানায় উঠে বসেছে, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে শেখ সাদির দিকে। পরীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বাড়ির বুয়াদের ভাষায় কথা বলতে লাগলো শেখ সাদি। আমার চিনছেন ভাবিজান, আমি এই বাড়ির নতুন বুয়া। মরিচ বাটা মেশানো এক কাপ চা পরীর দিকে এগিয়ে দিল শেখ সাদি। নেন চা খান, এইরা হইল জার্মান চা। চায়ের কাপ হাতে নিয়ে আনন্দে একেবারে গদগদ হয়ে গেল পরী। বাইন মাছের মতো মোচড়াতে মোচড়াতে বলল, সাদি ভাই কি ভালো, আমার যা আমোদ লাগছে না, ভাসুরের হাতে চা খাচ্ছি। মজনু বলল, আমারও খারাপ লাগছে না, দে ভাই আমার চাটাও দে। লবণ মেশানো চাটা মজনুকে দিল শেখ সাদি। নেন আপনারা চা খান, আমি গিয়ে আফার চাটা দিয়ে আসি। ট্রেতে তখন চিনির চাটা রয়ে গেছে। সেই এক কাপ চা নিয়ে চিনির রুমের দিকে চলে গেল শেখ সাদি। মজনুর মুখে তখন বেশ একটা হাসি হাসি ভাব, আর চায়ের কাপ হাতে পড়ে আছে মুগ্ধ হয়ে। কিন্তু দুজনের কেউ তখনও চায়ে চুমুক দেয়নি। চুমুকটা প্রথমে দিল মজনু, দিয়েই আমাশা রোগীর মতো বিকৃত করে ফেলল মুখ। স্বামীর মুখভঙ্গি খেয়াল করল পরী। অতি আহ্লাদে মজনুকে কখনো কখনো ওগো হ্যাগো করে সে, এখনো করল। কি গো, মুখ অমন করছো কেন, সে ভালো হয়নি? মজনু লবণাক্ত মুখে বলল, না না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি তাহলে মুখ খিচাচ্ছ কেন? চাটা একটু বেশি গরম, তবে এই চা বোধ হয় বেশি গরমই খেতে হয়। ভাই বলল না জার্মান চা, খাও খাও। স্বামীর কথায় খুবই উৎসাহী হলো পরী। বেশ বড় করে চায়ে একটা চুমুক দিল, দিয়ে চাটা আর গিলতে পারল না। মুখটা এমন জ্বালা করে উঠল তার, কলেরা রোগীর মতো ভোয়াক করে মুখ গহ্বরের পুরো চা সরাসরি একেবারে মজনুর মুখে। আচমকে এমন কাণ্ড করবে পরী ভাবতেই পারেনি মজনু। বিহবল ভঙ্গিতে স্ত্রীর দিকে তাকিয়ে রইল সে। টুকটুক করে চিনির রুমের দরজায় নক করল শেখ সাদি। ভেতর থেকে খুবই ন্যাকা গলায় চিনি বলল, কে? আফা আমি। ও বুয়া যে, এত নক করছো কেন, দরজা খোলা তো, এসো না। ট্রে হাতে ভেতরে ঢুকলো শেখ সাদি। চিনির বিছানার সামনে এসে দাঁড়ালো। আফা আপনার চা। শুয়ে শুয়েই কাপের জন্য হাত বাড়াতে গিয়েছে চিনি। দেখে ট্রাউজার আর টি শার্ট পরা বুয়ার মাথায় অবিকল তার সবুজ ওড়নার ঘোমটা আর মুখে ঘন কালো দাড়ি। দেখি থতমত খেল সে। তারপর চোখ পুরোপুরি খুলে বুয়ার দিকে তাকালো সে। তাকিয়ে শেখ সাদিকে চিনতে পারল। ধরফর করে বিছানায় উঠে বসল। ভাই তুমি তুমি চা নিয়ে এসেছো কেন? শেখ সাদি হাসল। যাক, তুই যে আমাকে চিনতে পেরেছিস। প্রথমে পারিনি, চোখে ঘুম লেগেছিল তো, ওই ঘুম চোখেই মনে হলো আমাদের বুয়া কি আজকাল টি শার্ট আর ট্রাউজার পরছে। বুয়ার মুখে দাড়ি বা গজলও কবে, তারপরেই ঘুমটা কাটলো, তোমাকে চিনতেই পারলাম। ডাঙ্কে শুন। কি? ধন্যবাদ। কেন? আমাকে যে চিনতে পেরেছিস এজন্য। কিন্তু তুমি চা নিয়ে এসেছো কেন? তাহলে কে আনবে? বুয়া। বুয়া নেই। ও, বুয়া তো ছুটিতে, আমি ভুলেই গিয়েছিলাম। অসুবিধা নেই, বুয়ার কাজটা আমিই চালিয়ে দেব, আজ থেকে আমি এই বাড়ির নতুন বুয়া। এ কথা শুনে চিনি একেবারেই নেকু হয়ে গেল। ফাজলামো করো না তো ভাই। সঙ্গে সঙ্গে ভাষা বদলে ফেলল শেখ সাদি। সি সি সি, এটা কি কইলেন আফা? বাড়ির বুয়ারা বেগম সাহেবগুলোকে কোনোদিন ফাইজলামি করে? চা খান, এটা হলো জার্মান চা।
খুবই আয়েশি ভঙ্গিতে চিনি তারপর চায়ে চুমুক দিল, দিয়েই তিরিং করে লাফিয়ে উঠল। বেড়াল আচমকা থাবা দিতে গেলে পায়রারা যেভাবে লাফায়, ভঙ্গিটা অবিকল তেমন। আর এই ভঙ্গিতে লাফানোর ফলে পিরিচ সমেত কাপটা গিয়ে ছিটকে পড়ল মেঝেতে, শেখ সাদির একেবারে পায়ের কাছে। মরিচ বাটাওয়ালা চায়ে মাখামাখি হয়ে গেল মেঝে, কিন্তু সেদিকে খেয়াল নেই চিনির। সে তখন জিভ বার করে রুমময় ছুটে বেড়াচ্ছে আর আহ উহ করছে। এ কেমন চা ভাই, কেমন চা, উফ আহ। শেখ সাদি সহানুভূতির গলায় বলল, খুব কষ্ট হচ্ছে না? উফ উফ। হঠাৎ করে খেয়েছিস তো, এজন্য এমন লাগছে। যার মাঝে এত ঝাল, উফ। হ্যাঁ, ওদের সব কিছুই ঝাল। আমি তো শুনেছি ঝাল বলতে কিচ্ছু নেই ওদের। উফ, ওরা সব মশলা ছাড়া খাবার খায়। উফ, ভুল শুনেছিস, একদম ভুল। ওদের রান্না ঝালে ভর্তি, তবে খুব টেস্টি, বুঝলি? তাই নাকি? উফ। হ্যাঁ, তবে জার্মান রান্নাটা অসাধারণ রাঁধি আমি। এত ভালো শিখেছি তুই ভাবতেই পারবি না। খোদ জার্মানদের চেয়েও ওদের রান্না আমি ভালো রাঁধি। সত্যি? উফ। সত্যি, তুই কোনো চিন্তা করিস না, আজই তোকে আমি জার্মান রান্না খাওয়াবো। শুনে চিনি একেবারে আটকে উঠল। ঝালে মুখ পুড়ে যাচ্ছে, সেই অনুভূতি বেমালুম ভুলে হাসি হাসি মুখে শেখ সাদির একটা হাত দু হাতে জড়িয়ে ধরল, ধরে একেবারেই নেকু হয়ে গেল। তুমি যে কি বলো ভাই, তুমি এতদিন পর দেশে ফিরেছ, তুমি কেন রান্না করবে? শেখ সাদি অবাক হওয়ার ভান করল। তাহলে কে করবে? জার্মান রান্না তো আমি ছাড়া কেউ জানে না। জার্মান রান্নার দরকার কি? তাহলে খাবো কি? জার্মান রান্না তো জার্মানিতে বসেই খাও তুমি, নাকি? হ্যাঁ, তা খাই, রোজ খাই। তাহলে তো দেশে আসার পর আর সেই রান্না খাওয়া উচিত না। ঠিক, কিন্তু খাবো কি তাহলে? বাংলাদেশের রান্না। রাঁধবে কে? আমি রাঁধবো। তুই পারবি? বলো কি, পারবো না কেন? না মানে তোর কোনো কষ্ট হবে না তো? কিসের কষ্ট? রান্না করতে মেয়েদের কোনো কষ্ট হয় না। আমি এক্ষুনি গিয়ে কিচেনে ঢুকছি, দেখবে ঝটপট কি সুন্দর রান্না করে ফেলেছি। কিন্তু জার্মান রান্নাটা তোকে আমি তাহলে কবে খাওয়াবো? সেটা পরে হবে। ছুটে কিচেনের দিকে চলে গেল চিনি। সেদিকে তাকিয়ে হাসল শেখ সাদি, যেমন কুকুর। কথাটা শেষ করল না সে, বলল, বাকিটা বলবো না। বিছানায় পড়ে কাটা মুরগির মতো তরপাচ্ছে পড়ি। ও মাগো, মাগো, বাবা গো, বাবা, ঝালে মুখ পুড়ে গেল গো, ঝালে মরে যাচ্ছি গো, ঠান্ডা পানি দাও, বরফ দাও, চিনি দাও। মজনু অসহায় মুখে দাঁড়িয়ে আছে সামনে, কি করবে বুঝতে পারছে না। মুখটা কাদো কাদো হয়ে আছে। আগের মতোই তরপাতে তরপাতে পড়ি বলল, রসগোল্লা আনো, রসগোল্লা, নয়তো লালমোহন, পোড়াবাড়ির চমচম, যা পাও আনো। মজনু বলল, কিন্তু মিষ্টি খেলে মোটা হয়ে যাবে তুমি, স্লিম ফিগার নষ্ট হয়ে যাবে। তখন আর নাস্তাসিয়া কিনক্সির চেয়েও সুন্দর লাগবে না তোমাকে। আজকালকার সৌন্দর্যের নিয়মই হচ্ছে মেয়েদের শরীরে গোস্ত বলে কিছু থাকবে না, শুধু হাড্ডি, শুধু হাড্ডি। হাঁটা চলার সময়, বিছানায় শুয়ে পাশ ফিরবার সময় এবং অন্যান্য কাজের সময় হাড্ডিতে লেগে মটর মটর শব্দ না হলে আজকালকার মেয়েদের কেউ সুন্দরী বলে না। তুমি প্রায় তেমনই আছো। এই অবস্থায় মিষ্টি খেলে খুবই ক্ষতি হবে তোমার। ও মাগো, তাহলে থাক। কিন্তু তোমার এই কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না। আমার ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? বাবা গো বাবা, ইচ্ছে করছে খোদ খুশি করে ফেলি। এ কথা শুনে ঝালের কথা ভুলে গেল পুরি। অবাক বিস্ময়ে স্বামীর মুখের দিকে তাকালো। কি করবে? খোদ খুশি। খোদ খুশি শব্দটা বুঝলো না পুরি। ভেউ ভেউ করে কেঁদে ফেলল। আমি ঝালে মরে যাচ্ছি আর তুমি যা খুশি তাই করে ফেলবে? নিষ্ঠুর, পাষাণ। মজনু একেবারে বেকুব হয়ে গেল। পরীর হাত ধরে বলল, আরে না না, যা খুশি তাই না, খোদ খুশি, খোদ খুশি। অর্থ তো ওই দাঁড়ালো, নিজের খুশি মানে যা খুশি। আমি কি বাংলা বুঝি না? খোদ মানে নিজের, খুশি মানে খুশি।
শুনতে বাংলার মতো লাগলেও ওটা কিন্তু বাংলা না, হিন্দি, পিওর হিন্দি। খোদ খুশি মানে হচ্ছে আত্মহত্যা। তোমার এই অবস্থা দেখি কিছুই যেহেতু করতে পারছি না, মানে তোমাকে কোনো হেল্প করতে পারছি না দেখে আত্মহত্যা করতে ইচ্ছে করছে আমার। সত্যি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আরে এটা বলার অপেক্ষা রাখে? ঝাল ভুলে বাইম মাছের মতো মোচড়টা পড়িয়ে দিল। গদগদ গলায় বলল, তাহলে যাও না গো। মজনু চমকালো, কোথায় যাব? পড়ছিলাম ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি আজ 3য় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।